তৃতীয় ধাপে 1000 ইউপিতে ভোট সকাল 8টায়, সহিংসতা এড়াতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। লাইসেন্স ছাড়াই ভারী যান চালান ঢাকার 2 সিটি কর্পোরেশনের 90% চালক, উদাসীন কর্তৃপক্ষ। পাঁচ বছরের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 35,000 মানুষ, সরকারি তদারকির অভাবকে দায়। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা আজ, আসামিদের সর্বোচ্চ শাস্তির আশায় স্বজন। এবং বিনিয়োগ সম্মেলন শুরু আজ, অংশ নিচ্ছেন দেশ বিদেশের প্রতিনিধিরা, বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে 1007টি ইউপিতে ভোট গ্রহণ আজ, একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে 10টি পৌরসভায়ও। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তৃতীয় ধাপের ভোটের লড়াইয়ে আছেন 50,146 জন প্রার্থী। এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোট না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এই দফায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 569 জন। তাদের মধ্যে চেয়ারম্যান 100 জন, সংরক্ষিত সদস্য 132 জন এবং সাধারণ সদস্য 337 জন। নির্বাচন নিয়ে আরো জানাতে এবার মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছে মানিকগঞ্জে, সেখানে রয়েছেন মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জে নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন, আর এই মুহূর্তে আসলে প্রস্তুতি শুরু হয়েছে কিনা? এখন 1 ঘন্টা বাকি আছে। তো আমি কিছুক্ষণ আগে এই জয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি জাগির ইউনিয়নে পড়েছে। তো এখানে এসে যেটা দেখলাম যে এখানকার যে প্রিজাইডিং অফিসার ইব্রাহিম খন্দকার, তিনি যেটা আমাকে জানিয়েছেন, এই যে কেন্দ্রটি আছে 22 নং জয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে মোট ভোটার 2567 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছে 1288 জন এবং নারী ভোটার আছে 1279 জন। তো এখানে যে দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা এমারত হোসেন, তিনি যেটা আমাকে জানিয়েছেন, তার নেতৃত্বে এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 22 জন সদস্য মোতায়েন আছে। অর্থাৎ তিনি যেটা বলতে চেষ্টা করেছেন যে তিনি এই এলাকাটি, অর্থাৎ এই কেন্দ্রটি পুরা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা হবে এটা তিনি সহ্য করবেন না এবং ভোট শান্তিপূর্ণ করতে যা যা করার তিনি সেটা করবেন, তিনি এইরকমটা আমাকে জানিয়েছেন। এখানকার যে প্রিজাইডিং অফিসার আছেন অর্থাৎ ইব্রাহিম খন্দকার, তিনিও সেই একই কথা বলছেন। এবং অন্য অন্য জায়গায় আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার খবর আমরা এখনো পাইনি। তো যেহেতু এখনো ভোট শুরু হয়নি, ভোট শুরু হবে আরো 1 ঘন্টা পরে, এই বাকি সময়টা আমরা দেখতে পারবো যে আসলে কি ঘটে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে মানিকগঞ্জে কিন্তু মোট সদর উপজেলায় 10টি ইউনিয়নে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 2টি উপজেলা অর্থাৎ সদর উপজেলার জাগির এবং গড়পাড়া, এই দুটি এখানকার যে নৌকা প্রার্থী আছেন আফসার উদ্দিন সরকার এবং জাকির হোসেন, তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গেছেন। আর 8টি যে ইউনিয়ন আছে সেখানে 8টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে এবং সেখানে চেয়ারম্যান প্রার্থী আছে এবং তাদের বিদ্রোহী প্রার্থীও আছে একই দলের এবং কেউ আছে বিএনপিরও আছে। হ্যাঁ, তো এই অন্যান্য আরো যারা আছেন সব মিলিয়ে আমরা যেটা জানতে পেরেছি প্রায় 38 জন প্রার্থী কিন্তু এই চেয়ারম্যান প্রার্থী কিন্তু এই নির্বাচন অংশগ্রহণ করছেন এবং সাধারণ সদস্য 30 জন এবং মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী। আমরা এবার মুন্সিগঞ্জের খোঁজ নিতে চাই, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, ভোটাররা কেন্দ্রে ভিড় করতে শুরু করেছেন কিনা, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন?
দেখুন, শুরুতেই যদি জানিয়ে রাখি যে আপনি জানেন যে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন থেকে কেন্দ্র করে কিন্তু মুন্সিগঞ্জে একাধিক নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু মুন্সিগঞ্জে সদরে যে 9টি ইউনিয়ন এবং টঙ্গিবাড়ি উপজেলায় যে 12টি ইউনিয়ন, সব মিলিয়ে যে 21টি ইউনিয়ন পরিষদে আপনার আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু 4 স্তরে বাড়তি নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সকাল থেকেই দেখেছি যে একেবারে সদরের যে সব ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভোটাররা ভোট শুরু হওয়ার আগেই কিন্তু সেখানে উৎসুকভাবে তারা ভিড় জমিয়েছেন। এছাড়াও আমরা প্রতিটি কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু মনিটর করে পুরো সবগুলো কেন্দ্র তারা ঘুরে দেখছেন এবং সবকিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মুন্সিগঞ্জে কিন্তু আপনি জানেন যে 21টি ইউনিয়নের নির্বাচন হচ্ছে। এতে কিন্তু চেয়ারম্যান পদে বিভিন্ন প্রতীকে কিন্তু 109 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সাথে সংরক্ষিত মহিলা সদস্য পদে কিন্তু 219 জন এবং সাধারণ সদস্য পদে কিন্তু 663 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 221টি ভোট কেন্দ্রে কিন্তু আজকে ভোট প্রয়োগ করবেন 3,85,793 জন নারী ও পুরুষ ভোটার। এতে কিন্তু ভোট কক্ষের সংখ্যা কিন্তু রয়েছে 1121টি এবং সব মিলিয়ে যেটি বলা চলে যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলেও আসলে যে ভোট কেন্দ্র 211টি ভোট কেন্দ্রে যারা ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন সেই তার অধিকাংশ অর্থাৎ যেটি বলা চলে আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে প্রায় 70% উপরে ভোট কেন্দ্র কিন্তু তারা শুরুতেই আসলে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে কিন্তু ঘোষণা করেছেন এবং সবগুলো কেন্দ্রে কিন্তু বাড়তি নিরাপত্তা তারা ব্যবস্থা করেছেন এবং আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি কিন্তু অতি ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা সিসি ক্যামেরাও কিন্তু স্থাপন করেছেন যেন কোনো সহিংসতার ঘটনা তারা পরবর্তীতে পর্যবেক্ষণ করে দেখতে পারেন। আমরা এখন মুন্সিগঞ্জ সদরের শিবাইপাড়া এলাকার যে রামপাল ভোট কেন্দ্রটিতে রয়েছি, এখানে কিন্তু নির্বাচনের আগে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে এবং আজকে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ব্যাপারে কিন্তু তারা আসলে তৎপর রয়েছেন। এবং শুভ রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ রহমান যোগ দিয়েছিলেন মুন্সিগঞ্জ থেকে, আমাদের সাথে আরো আছেন মঞ্জুর রহমান, উনি জানাচ্ছিলেন মানিকগঞ্জের তৃতীয় ধাপের নির্বাচনের খবর। যশোরের শার্শার কায়বা ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 11 জন। পুলিশ জানিয়েছে শনিবার বিকেলে রুদ্রপুর বাজারে পোস্টার লাগানো নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাসান ফিরোজ টিঙ্কু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকদের কথা কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। ঘটে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত 12 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কুতুবুদ্দিন, মন্টু ও আরশাদকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুতুব। বোম টোম মেরে আর দা একজনের কুপাইছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এই সে 1-150 লোক এটি পাত্র মেরেছে, আমার থাকা দিয়েছে, আমাদের 5-6 জন আহত করেছে, আমার ভাই মারা গেছে। ইন্টারনাল হেমোরেজ হয়ে সে হয়তো মারা গেছে। আর বাকি যে 5 জন আছে তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক আছে। এর মধ্যে মানে তাকে 2 জনকে আমরা মানে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিয়ে আমরা। খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তপাত হচ্ছে আর তা বন্ধ করার চিকিৎসা প্রযুক্তি দেশে না থাকায় সমস্যা বেড়েই চলেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি বলেও জানান তিনি। এদিকে বিদেশে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন দলটির নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তৃতীয়বার হাসপাতালে ভর্তির পর থেকেই ডায়াবেটিস, কিডনি সহ নানা সমস্যার পাশাপাশি তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, ফলে হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন চেয়ারপারসনের এখন মূল সমস্যা পরিপাকতন্ত্রে রক্তপাত, যার চিকিৎসা দেশে নেই। এখন যেটাকে তাকে সাথে জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে তার পরিপাক যন্ত্র থেকে যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তক্ষরণকে বন্ধ করা। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের ডাক্তাররা, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তারা গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন রকম কাজ করেছেন, যে চিকিৎসা যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তারা করেছেন। কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না, কারণ আর সেই ধরনের কোনো
টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই, যে টেকনোলজি দিয়ে তারা সঠিক জায়গাটাতে পৌঁছতে পারে। এদিকে বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে হবে। আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য নাকচ করে দেন বিএনপি নেতারা। রাষ্ট্রপতির কাছে কে ক্ষমা চাইবে না চাইবে তার অ্যাডভাইস অন্য কেউ কাউকে দিতে পারে না, তার এটা একান্ত ব্যাপার। ভালো করে জানেন বেগম খালেদা জিয়া আপোষহীন, তিনি লড়তে জানেন, তিনি মরতে পারেন, তিনি ভাঙতে পারেন না, তিনি কখনো আপোষ করেন নাই। নেতারা বলেন, সরকারের কাছে দাবি জানিয়ে খালেদা জিয়ার মুক্তি বা বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে না। দাবি আদায়ে রাজপথের কর্মসূচি চান তারা। কর্মসূচি দিন, বাংলাদেশ চলবে না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, ঢাকা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে যতক্ষণ তাকে মুক্ত না করা হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান ক্রিকেট দলও তাদের সমর্থকদের পক্ষে কথা বলে সংসদে তোপের মুখে পড়লেন বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ। বিএনপি যে এখনো পাকিস্তানের ভাবধারায় চলছে তারই প্রমাণ এমপি হারুনের বক্তব্য বলে কড়া জবাব দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, পাকিস্তান ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়ে তাদের পতাকা ওড়ানোর সমালোচনার মাধ্যমে বিদ্বেষপূর্ণ আচরণ করা হয়েছে। তিনি আরো বলেন, দেশে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বলেই সমর্থকরা পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে। পাকিস্তান ক্রিকেট টিম বাংলাদেশের সাথে খেলছে, বাংলাদেশ যাই খেলুক না কেন পাকিস্তানের সমর্থকরা তাদের পতাকা উড়াচ্ছে, এটিকে কেন্দ্র করে একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। এটা মাননীয় স্পিকার মনে রাখতে হবে যে তারা কিন্তু আমাদের দেশে এখন মেহমান অতিথি। আমাদের দেশের ক্রিকেট, আমাদের দেশের ফুটবল, আমাদের দেশের মেয়েরা সারা পৃথিবীতে খেলছে, সেখানে পতাকা উড়ে না বাংলাদেশের। পরে হারুনের বক্তব্যের জবাব দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের চরিত্রকে ধ্বংস করার চেষ্টা করেছেন। একই ধারায় এখনো বিএনপি রাজনীতি করে যাচ্ছে, তারই প্রমাণ সংসদে উপস্থাপন করলেন এমপি হারুনুর রশিদ। আজকে যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, যখন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, তখন তাদের সেই যে মনোকষ্ট আজকে বারবার ফুটে উঠছে, আমরা দেখতে পাচ্ছি আজকে হারুনুর রশিদের বক্তব্যের মধ্যে সেটা বেরিয়ে এসেছে। এদিকে বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে বলে সংসদে অভিযোগ তোলেন বিএনপি সংসদ সদস্যরা। তার জবাবে কারা অর্থ পাচারে জড়িত তার তালিকা দিতে বলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সবাই বলি মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা ২ সিটি কর্পোরেশনের অন্তত ৯০% চালকের ভারী যান চালানোর লাইসেন্স নেই, অথচ তারা দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর ব্যস্ত সড়ক। এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় ২ জন নিহত হওয়ার পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। এখনও গাড়ি চালাচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ও হেলপাররা। বর্জ্য ভাগাড়ে নিয়ে যাওয়ার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন রাসেল। তার দায়িত্ব যাত্রাবাড়ি এলাকায়। জনবহুল এলাকায় ভারী গাড়ি চালালেও তার নেই ড্রাইভিং লাইসেন্স। দাবি করলেন ৬ বছর হেলপার হিসেবে কাজ করার পর বসেছেন চালকের আসনে। কর্মশিক্ষা সবচেয়ে মূল কথা হলো এটা দিই, আমি দীর্ঘত ৬ বছর যাবৎ এই গাড়িতে হেলপারি করছি। ৬ বছর যদি আমি একটা না একটা গাড়িতে হেলপারি করি তাহলে আমার কি এটা কি যোগ্য না? আমি তো এটা অবশ্যই চালানোর যোগ্য। বুধবার নটরডেম কলেজের ছাত্র মৃত্যুর পরও দিনের বেলাতেই চলছে ডিএসসিসির ময়লার গাড়ি। অধিকাংশ চালকই হালকা যানের লাইসেন্স দিয়ে চালাচ্ছে ভারী গাড়ি। ৪ বছরের বেশি হয়েছে, এখনো কার্ড পাই নাই, আমার ভারী হয়ে যেতে স্যার, আমি তো কার্ড পাই নাই। একই অবস্থা ঢাকা উত্তর সিটিতে। এখানেও গাড়ি চালাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী ও বদলি চালকরা। গাড়ি তো পাই না, চাকরি বাকরি পাই না, এই জন্য চালাইতেছে। আবার লাইসেন্সের আমার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি এখন করতে দেবো, আবার নতুন করে আমার রিনিউ করবো। ভারী গাড়ি চালানো এটা তো অপরাধ না। তা ঠিক আছে, কিন্তু আমি তো বড় গাড়ির থেকেই চালাইতেছি, কিন্তু আমার একটু সমস্যার কারণে লাইসেন্স করতে পারিনি, তার কারণে আমি নতুন করে লাইসেন্স করছি। ঢাকার ২ সিটিতে ময়লার গাড়ি রয়েছে ৪৮২টি, যার অধিকাংশের বৈধ চালক নেই। যাদের লাইসেন্স আছে তাদের ৯০%-এরও ভারী যান চালানোর বৈধতা নেই। তবে ২ সিটি কর্পোরেশনই বলছে দুর্ঘটনার পর শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই এত ড্রাইভারের পদ সিটি কর্পোরেশনের নেই, আউটসোর্সিং করে সিটি কর্পোরেশনের এই গাড়ি চালানোর কাজটি অনেক ক্ষেত্রে সম্পাদন করে থাকেন। নিয়োগের জন্য যে সকল পদ আমাদের ড্রাইভারের পদ ফাঁকা আছে সেগুলো নিয়োগের আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এই পদগুলো নিয়োগের অনুমতিও পেয়েছি এবং আমরা এগুলো নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করেছি। আমরা আশা করছি যে প্রকৃত লাইসেন্সধারী যারা তাদেরকে আমরা নিয়োগ দেব। 30 বছর বয়সের মধ্যে হেভি লাইসেন্সধারী পাওয়া যায় না,
দ্বিতীয়ত হলো যাদের আছে হেভি লাইসেন্স করার জন্য বিআরটিএ প্রায় অনেকদিন যাবত তারা লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে, মানে ইস্যু করতে পারছে না। এই সমস্ত কারণে তো আমরা আবারও বিজ্ঞপ্তি দিচ্ছি। এদিকে বৃহস্পতিবার সাবেক সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যুর পর দিনের বেলায় ময়লার গাড়ি চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। বর্জ্য সরাতে হবে রাত 10টা থেকে সকাল 7টার মধ্যে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020 সাল পর্যন্ত 5 বছরে দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 35,000 মানুষ। আর এবছর আগস্ট পর্যন্ত 8 মাসে মৃত্যু হয়েছে 3,500 জনের। সংশ্লিষ্টরা বলছেন সরকারি সংস্থাগুলোর উদাসীনতার কারণে বাড়ছে দুর্ঘটনা। দক্ষ চালকের পাশাপাশি আছে নিয়মিত কঠোর তদারকির অভাব। 2018 সালের 29 জুলাই রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে বাস চাপায় মারা যান শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী। এর প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। বেশ কয়েকদিন ধরে চলে এই আন্দোলন। 3 বছর পর গেল 24 নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির চাপায় মারা যায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী। তার পরের দিনই পান্থপথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক সংবাদকর্মী। যাত্রী কল্যাণ সমিতি ও রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব বলছে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 35,000 মানুষ। সরকারি পরিবহনের চাপায় প্রাণহানির বিষয়টি উদ্বেগজনক বলছে যাত্রী কল্যাণ সমিতি। যে প্রতিষ্ঠানটি জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবার কথা, তারা যখন দুর্ঘটনা ঘটায়, তারা যখন মানুষ হত্যা করে, তারা যখন একের পর এক বেপরোয়া চালিয়ে রাজপথে আতঙ্ক তৈরি করে, তখন জনগণের যাবার কিন্তু কোনো জায়গা থাকে না। পুলিশের তথ্য অনুযায়ী এবছরের আগস্ট পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 3,500 মানুষ। দুর্ঘটনা প্রতিরোধে দক্ষ চালক নিয়োগের পাশাপাশি কঠোর নজরদারির কথা বলছেন বিশ্লেষকরা। মনিটরিংয়ের আওতায় আনা হয় না, কারণ প্রথমত হচ্ছে সরকারি সংস্থার গাড়ি যেহেতু তার একটা প্রভাব খাটিয়ে চলতে চায়, এবং এই গাড়িগুলোর আপনার ফিটনেসও যেমন নবায়ন করা হয় না, এবং চালক যারা আছে তাদের লাইসেন্সও ঘাটতি রয়েছে, এবং অনেক ক্ষেত্রে চালক নিজেও চালায় না, ফলে কিন্তু তারা বেপরোয়া আচরণ করে এবং দুর্ঘটনা ঘটায়। সামগ্রিকভাবেই কিন্তু বাংলাদেশে দুর্ঘটনার হারটা বেড়ে যাচ্ছে। সরকারি সংস্থায় চালক নিয়োগের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাসে হাফ ভাড়া চালুর সিদ্ধান্ত হয়নি শনিবারও। বাস মালিক শ্রমিকদের সঙ্গে বিআরটিএর বৈঠক শেষ হয়েছে কোনো সুরাহা ছাড়াই। উল্টো শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে পরিবহন মালিক সমিতি। তবে শিগগিরই সিদ্ধান্তের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। বাসে হাফ ভাড়ার দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ অবরোধ করছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ডিসেম্বর থেকে বিআরটিসিতে হাফ ভাড়া চালুর ঘোষণা দিয়েছেন সড়কমন্ত্রী, কিন্তু বেসরকারি বাস মালিকরা মানছেন না। এ পরিস্থিতিতে রাজধানীতে বনানীর বিআরটিএ ভবনে বাস মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন বিআরটিএর কর্মকর্তারা। 2 ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেয় পরিবহন সংশ্লিষ্টরা। শুধু বিআরটি আর মালিক শ্রমিক মিলে বসে এটা করার বিষয় না, এখানে অনেকগুলো মন্ত্রণালয় ইনভলভ আছে, স্বরাষ্ট্র ইনভলভ আছে, শিক্ষা ইনভলভ আছে, অনেকেই ইনভলভ আছে, আরও অনেকেই ইনভলভ। সুতরাং সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে টাস্কফোর্সের মাধ্যমে। আমরা যে বিষয়গুলো বললাম এগুলো সমাধানের উপায় কি? ছাত্রদের আইডি কার্ডের বিষয়টা সমাধান। বিআরটিএ চেয়ারম্যান বলেন, প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে আবার আলোচনা হবে। শিগগিরই শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, যেহেতু এই দাবিটা এখন যৌক্তিক, সবাই সিম্পেথাইজ, সুতরাং এই বিষয় নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, এটা আমাদের এটা যেহেতু এটা নতুন করে যদি আইনি কাঠামো দিতে হয় তাহলে এটা সময় একটু লাগবে। তো সেই ক্ষেত্রে সবাইকে সহনশীল হওয়ার জন্য আমি অনুরোধ করব। এখানে মানে ছাত্রদেরকেও কেউ যেন ব্যবহার না করে, এটার জন্য আমি অনুরোধ করব। সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সড়ক ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেন বিআরটিএ চেয়ারম্যান। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। হত্যাকাণ্ডে 2 বছর পর ঘোষণা হচ্ছে এই রায়। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর কারো আবরারের মতো পরিণতি না হয় তা নিশ্চিত করতে আসামিদের সর্বোচ্চ সাজার আশা করছে পরিবার। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা। এর আগে গত 14 নভেম্বর এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্র ও আসামি পক্ষ।
ওই দিনই রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন বিচারক। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিনই ছাত্রলীগের 19 নেতাকর্মীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই নিষেধাজ্ঞা কখন থেকে কার্যকর হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। জাতীয় পরামর্শ কমিটির বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা করবে স্বাস্থ্য বিভাগ। সাউথ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় মঙ্গলবার। এছাড়া বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়ামেও নতুন ধরনটির সন্ধান মিলেছে। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আরব দেশগুলো সাউথ আফ্রিকা ভ্রমণে বিধিনিষেধ দিয়েছে। দেশে এখন করোনা সংক্রমণ ও মৃত্যু অনেক কম। স্বস্তিতে থাকলেও নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক স্বাস্থ্য বিভাগ। যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে সেসব দেশের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে দেশের সব সীমান্ত ও বন্দরে জরুরি সতর্কতা জারির নির্দেশনা দেন তিনি। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ। সে কারণে আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট এখানেও স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। জাতীয় কারিগরি কমিটি মনে করে ওমিক্রনের বিষয়ে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে রোববার বিকেলে বৈঠকে বসছে জাতীয় কারিগরি কমিটি। কমিটির নির্দেশনার পর ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর। এই ভাইরাসটি এসে সময় কিন্তু খুব বেশি দেয় না, খুব দ্রুততার সঙ্গে সব দিকে ছড়িয়ে যায়, যে কারণে আমরা অলরেডি কথা বলেছি এবং আমরা এই বিষয়গুলিতে এয়ারপোর্টগুলিতে রেড অ্যালার্ট জারি করা, প্লাস সাউথ আফ্রিকার যে 6টি দেশ আছে সেখান থেকে যারা আসবেন তাদের ব্যাপারে রেস্ট্রিকশন এবং অন্যান্য বিষয়ে ন্যাশনাল কমিটির ইমার্জেন্সি মিটিং আছে। মিটিং এ যেই রিকমেন্ডেশন এবং সাজেশন হবে সেটি আমরা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করব। দেশে করোনার নতুন ধরন এসেছে কিনা তা জানতে সারা দেশ থেকে নমুনা নিয়ে পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুর সহ উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 7 শিশু রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। গত বছরের তুলনায় এবার উত্তরাঞ্চলে বেশি ঠান্ডা পড়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চল। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হিমেল বাতাসে বেড়েছে ঠান্ডা, এতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় অনেকেই নিয়মিত কাজে যেতে পারছেন না। এদিকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে রংপুর সহ উত্তরাঞ্চলে এ পর্যন্ত দগ্ধ হয়েছে 7 শিশু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই শিশুদের 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এবছর আমাদের শীতটা একটু আর্লি পড়ছে, আমরা আশঙ্কা করছি এবছর রোগীর সংখ্যা বাড়তে পারে। তাই আমাদের উপদেশ থাকবে যে আগুন পোহাবেন না, বেশি করে শীতবস্ত্র ব্যবহার করবেন। শীতের পাশাপাশি বেড়েছে ঠান্ডাজনিত রোগ। অনেক জেলায় ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষি জমির ফসল। এত শিশির কুয়াশা, গাড়ি কিছু দেখা যাচ্ছে না, কাপড় চোপড় নাই, চলাফেরা করা খুবই কষ্ট, আমরা গরিব মানুষ। দিনাজপুরের হিলিতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। যাত্রী না পেয়ে বিপাকে ভ্যান রিকশার চালকেরা। তীব্র কুয়াশায় ধীর গতিতে চলছে ট্রেন। কুয়াশা, পেছনদার নাই, সকালে বেকার বাড়াইছি। হঠাৎ করে এই ঠান্ডাটা এমনভাবে জমের মতো বসে গেছে যে খুবই কষ্ট লাগে। এবার প্রচুর ঠান্ডা, ঠান্ডার জন্য রোডঘাটে যাত্রী নেই, ভাড়া মারতে পারতেছি না। গত বছরের তুলনায় এবার শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রংপুর ডিভিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কোথায় কোথাও আমি একটু মেনশন করছি 13 ডিগ্রি সেলসিয়াস নেমে যাচ্ছে, এবং সামনের দিনগুলোতে কোথায় কোথাও হয়তো 12-13 ডিগ্রি, 10-11 দিকে নেমে যেতে পারে। গত 2 বছরে উত্তরাঞ্চলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছে 47 জন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শীতের সর্বশেষ পরিস্থিতি জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম।
নজরুল, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম শীত আসলে এবার অনেক আগে পড়েছে এবং অনেক বেশি পড়েছে। প্রতিবারই আসলে শীত উত্তরের দিকে বেশি হয়। এই মুহূর্তে আসলে রংপুরের কি অবস্থা, সেখানকার লোকজন কি বলছেন? আসলে মূলত কিন্তু উত্তর অঞ্চলে যে অর্থাৎ ভারতের কাছাকাছি হওয়ার কারণে, হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে এই শীতটি আগেই চলে আসে উত্তর অঞ্চলে। আমরা দেখেছি যে গত নভেম্বর মাসের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসের থেকে কিন্তু আমরা শীত দেখেছি, কিন্তু এবছর অক্টোবর থেকে কিন্তু শীত পড়া শুরু হয়েছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে উত্তর অঞ্চলে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। আর একটা বেশি সমস্যা পড়ছে যারা গ্রাম অঞ্চলের মানুষ, তারা কিন্তু আসলে খড়কুটো জ্বালিয়ে তারা অর্থাৎ শীত নিবারণের জন্য কিন্তু এই ব্যবস্থা করে, জ্বালিয়ে আগুন পোহাই থেকে দগ্ধ হচ্ছে। আমরা দেখেছি গতকাল আমরা যখন মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম বার্ন ইউনিটে, সেখানে দেখেছি যে 7 শিশু কিন্তু সেখানে ভর্তি রয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। চিকিৎসক যেমন জানিয়েছেন যে উত্তরাঞ্চলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাটের লোকজন বেশি কিন্তু তারা আগুন পোহাই থেকে দগ্ধ হয়ে তারা মেডিকেল ভর্তি হচ্ছেন। আর পরে আমরা দেখেছি যে যখন আমরা হাসপাতালের শিশু ইউনিটে এবং বিভিন্ন জায়গাতে উঠে তার খবর নিয়েছি, সেখানে দেখেছি যে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা অনেকে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এই পর্যন্ত আমরা দেখেছি চিকিৎসক যেরকম জানিয়েছেন যে 56 জন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন। প্রতিদিনই 4 থেকে 5 জন তারা কিন্তু অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে এবারে কিছু শীতটি কিন্তু আগাম আসার কারণে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু বেড়ে গেছে। রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। বিশ্বকে দেশের অগ্রগতির তথ্য জানাতে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে আজ শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন। এবারের সম্মেলনে অংশগ্রহণ করছেন দেশ বিদেশের 2500-এরও বেশি প্রতিনিধি। নিজেদের অবস্থান তুলে ধরতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অনেক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিগত বছরগুলোতে দেশের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে রোববার শুরু হচ্ছে 2 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। প্রস্তুতি নিয়ে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে জানানো হয় এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করবেন এই সম্মেলনে। এই ডেলিগেশনের সৌদি পোর্ট অথরিটির প্রেসিডেন্ট ইজ এ ভেরি হাই অফিসিয়াল, তিনি থাকবেন এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লুক আফটার করেন ইনভেস্টমেন্ট মিনিস্ট্রি তাদের, যেটা তার 22 মিনিস্টার, তিনিও ওই ডেলিগেশনে থাকবেন। 9 সদস্যের একটি ডেলিগেশন সশরীরে যোগ দেবেন এই সামিটে। দেশের উন্নয়ন এবং বিনিয়োগের যে সুব্যবস্থা তৈরি হয়েছে তা বিশ্বকে জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নিজেদের অবস্থান তুলে ধরতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 12 বছরে যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করেছি, এটা কিন্তু এটা সম্বন্ধে লোকজনকে জানানো, এটা সম্বন্ধে আমরা যে জায়গায় আছি আর আমাদের বিনিয়োগের জন্য যা যা সুবিধা আমরা দিচ্ছি, এবং বিনিয়োগ করলে যে বাংলাদেশে যেই বিনিয়োগ করবে তার সে যে লাভবান হবে, সেই তথ্যগুলি আমাদেরকে প্রচার করার প্রয়োজন। এছাড়া দেশে কর জিডিপির অনুপাত বাড়ানো গেলে কর হার কমানো সম্ভব বলেও জানান সালমান এফ রহমান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের খুনি পরিচয়ে হত্যার হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ফোনে বুলেট বাবু নামে নিজের পরিচয় দেয়া ওই ব্যক্তির আসল নাম ইয়াসিন বাবু। টার্গেট করা ব্যক্তির গাড়ি চালক তাকে সরবরাহ করতেন সব তথ্য। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ি চালককেও। আমি বুলেট বলতেছি, আপনি কি নিচে থাকতে চান না উপরে থাকতে চান, কোনটা? এক ব্যক্তিকে এভাবেই ফোনে প্রাণনাশের হুমকি দেন ভাড়াটে খুনি পরিচয় দেয়া বুলেট বাবু। তিনি জানান এক সন্ত্রাসী তাকে হত্যার চুক্তি দিয়েছে, বাঁচতে হলে দিতে হবে 10 লাখ টাকা। আমি তো আপনার কন্ট্রাক্টর নিয়ে আসছি। 16 নভেম্বর আমির গ্রুপের কর্মকর্তা ইউসুফ শাহরিয়ার এমন ফোন পাওয়ার পর থানায় জিডি করেন। সেটিও জেনে যায় হুমকিদাতা। পরে আবারও ফোন ও SMS-এ দেয়া হয় হুমকি। তুই কত দিতে পারবি বল, তো যত টাকা দিবি তোর বাঁচার সম্ভাবনা তত থাকবে, নাহলে তোর গলা কাটবো, কানও কাটবো। হুমকি ও টাকা দাবির জন্য ব্যবহার করা হয় আইপি কল। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে ভাড়াটে খুনি পরিচয় দেয়া বুলেট বাবুর অবস্থান।
এক সহযোগী সহ শান্তিনগর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উড়ো হুমকি দেয় তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো, এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা এই ধরনের আরও অভিযোগের তদন্ত করতে গিয়ে বেশ কিছু প্রতারককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কাজে এই বিষয়ে আপনারা ভয় না পেয়ে সাহস নিয়ে বিষয়গুলি মোকাবেলা করবেন। জিজ্ঞাসাবাদে জানা যায় বুলেট বাবু আসলে ভাড়াটে খুনি নন, তিনি পেশায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আর তার সাবেক রুমমেট শফিকুল ইসলাম ইউসুফ শাহরিয়ারের গাড়ি চালক। শফিকুলি ইউসুফের অর্থবিত্তের খোঁজ দেন বাবুকে, এরপর শুরু হয় ভাড়াটে খুনি সেজে টাকা আদায়ের ফন্দি। যেই ছেলেটা বুলেট বাবু পরিচয় দিত সে মূলত একটা ইন্টারনেট প্রোভাইডারের সাথে একটা কোম্পানিতে চাকরি করত, তো যার কারণে সে ওই আইপি নাম্বারটাতে খুব সহজে রিচ করতে পারতো। আর এই যে ড্রাইভার যে সে দেখেছে যে তার মালিক হয়তো অর্থবিত্তশালী, তো আর একটু নরম মনের মানুষ, যার কারণে আসলে তার মাথার মধ্যে এই ধরনের কুচিন্তাটুকু আসে। ডিবি বলছে কোনো সন্ত্রাসীর ফোন করে চাঁদা চাওয়ার মতো পরিস্থিতি বর্তমানে নেই। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন টায়ার রিপেয়ারিং ও প্লাস্টিক কারখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। এরই মধ্যে 7টি কারখানাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দেয়া হয় স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশনাও। পরিবেশ অধিদপ্তর বলছে জনজীবনের জন্য হুমকি এসব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সিলেট মহানগরীর কদমতলী আর লাওয়াই আবাসিক এলাকায় গড়ে ওঠে টায়ার রিপেয়ারিং ও টায়ার তৈরির কারখানা। একই সাথে নতুন করে যুক্ত হয়েছিল প্লাস্টিক বর্জ্যের কারখানাও। তবে এসব কারখানা স্থাপনের ক্ষেত্রে ছিল না পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র। অবশেষে এসব কারখানার বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। 7টি প্রতিষ্ঠানকে করা হয় 4 লাখ টাকা জরিমানা। কারখানাগুলো বন্ধ করে 1 মাসের মধ্যে স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশনাও দেয় ভ্রাম্যমাণ আদালত। বিধি মোতাবেক পরিবেশগত ছাড়পত্র নিতে হবে, আদারওয়াইজ প্রতিষ্ঠানটিকে আমরা স্থানান্তর করার নির্দেশ এবং বন্ধ করার নির্দেশ দিব। পরিবেশের জন্য ক্ষতিকর এসব কারখানা সম্পর্কে সচেতন ছিল না এলাকাবাসীও। এ ধরনের অভিযানে খুশি স্থানীয়রা। দোকান নিয়ে ব্যবসা করি রোড সাইডে, তো ব্যবসা যে তারা করে এটা আমরা জানতাম, তবে এটা যে এত ক্ষতিকারক এটা আমরা আগে জানতাম না। বেশি দিন হয়েছে না, অল্প কদিন ধরে ব্যবসা বাণিজ্য করে। পরিবেশ দূষণ হয় এটা আমরা আজকে ওনাদের মাধ্যমে জানলাম যে দুলা থেকে পরিবেশ দূষণ হয়, তাই আমরা চেষ্টা করুম ওরা যেন এখান থেকে অন্য কোনো জায়গায় ব্যবসা করে। অধিদপ্তর বলছে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জনস্বাস্থ্য বিবেচনায় এই অভিযান নিয়মিত চলবে। যেহেতু এটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, সেহেতু এই জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর সিলেটের অভিযান অব্যাহত থাকবে। আবাসিক এলাকায় আর যেন পরিবেশের জন্য ক্ষতিকর কারখানা গড়ে উঠতে না পারে সে ব্যাপারে প্রশাসনের আরও সচেষ্ট থাকা দরকার বলছেন সচেতন নাগরিক মহল। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। দেশের 3য় বৃহত্তম নগরী খুলনায় এখনও সনাতন পদ্ধতিতে চলছে ট্রাফিক ব্যবস্থাপনা। 34 বছর আগে সিগন্যাল বাতি পুরোটাই অকেজো। নগরবাসী মনে করছে সনাতন পদ্ধতির ট্রাফিক ব্যবস্থার কারণে শহরে বাড়ছে যানজট, দুর্ঘটনা। দেশের 3য় বৃহত্তম নগরী খুলনা 1987 সালে সড়কে শৃঙ্খলা রাখতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে 16টি পয়েন্টে স্থাপন করা হয় সিগন্যাল লাইট। সংস্কারের অভাবে তা এখন সম্পূর্ণ অকেজো। এ কারণে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। হাতের ইশারা আর লাঠির আঘাতে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয় ট্রাফিক পুলিশকে। সিগন্যাল বাতিটা থাকা আবশ্যক, এটা না থাকলে আপনার জ্যাম তৈরি হবেই। এটা আপনি হাতের সিগন্যালে এটা আপনি সবসময় এটা মেনটেন করতে পারবেন না। হাত দিয়ে সিগন্যাল দেওয়ার কারণে দেখা গেলো হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে, হাতের তল দিয়ে গাড়ি চলে যায়, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমাদের। খুলনা ট্রাফিক বিভাগ বলছে সিগন্যাল লাইট সংস্কারে সিটি কর্পোরেশনকে বারবার বলা হলেও টনক নড়ছে না তাদের। আর কেসিসি বলছে ট্রাফিক বিভাগের উদাসীনতায় সড়কে ফিরছে না শৃঙ্খলা। সড়ক বাতিগুলো সংস্কার করা যায় কিনা বা নতুন রিপ্লেস করা যায় নাকি, তাহলে আমাদের এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের জন্য খুব ভালো হবে। আমরা পিসফুলি স্মুথলি কাজ করতে পারবো। আইন মানাবে কিনা সে, আমি এই যে সিগন্যালে দাঁড়াই রয়েছি, আমার বেআইনি করছে, আমাকে এই দিয়ে মানাইতে হবে। এই দিয়ে যখন তারা কড়াকড়ি করবে তখন মানুষ এই ব্যাপারে সাবধান হবে। 30টি পয়েন্টে নতুন করে সিগন্যাল লাইট স্থাপন ও আধুনিক ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা তৈরি করে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি খুলনা নগরবাসীর। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।
এবার যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। শনিবার এই কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তিনি জানান, যুক্তরাজ্যের ব্রেন্টউড ও নটিংহ্যামে ওমিক্রনে আক্রান্ত দুজনেরই আফ্রিকার দক্ষিণাঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। তারা বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদিকে শুক্রবার সাউথ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে যাওয়া দুটি ফ্লাইটের 61 যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে বিমানবন্দরের কাছেই একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি তারা ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানতে পরীক্ষা করা হচ্ছে। ওই দুটি ফ্লাইটে অন্তত 600 যাত্রী নেদারল্যান্ডসে যান। তাদের সবাইকেই পরীক্ষা করা হচ্ছে বলে জানায় নেদারল্যান্ডস। বিশ্বে করোনা একদিনে 5,291 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,74,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 52,11 লাখ। এ পর্যন্ত আক্রান্ত 26,13,00,000-এরও বেশি। শনিবার বিশ্বে করোনায় সর্বোচ্চ 1,239 জন মারা গেছে রাশিয়ায়। সেখানে নতুন শনাক্ত 33,946 জন। দেশটিতে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,71,000, আক্রান্ত 9,53,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 49,311 জন শনাক্ত হয়েছে জার্মানিতে। ইউরোপে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 15%, তবে মৃত্যু কমেছে 0.6%। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 91 জন, নতুন শনাক্ত 17,892 জন। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ কমেছে 20%, প্রাণহানি কমেছে 24%। শরণার্থী সংকট নিয়ে বিবাদে জড়িয়েছে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও যুক্তরাজ্য। সংকটের জন্য ফ্রান্সকে দায়ী করে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে পাল্টা যুক্তরাজ্যকেই দায়ী করে দ্রুত পদক্ষেপ নিতে বলছে ফ্রান্স। তীব্র শীত উপেক্ষা করে ফ্রান্সের দানকার্কের এই অস্থায়ী শরণার্থী শিবিরে অবস্থান করছে নারী, শিশু সহ অসংখ্য অভিবাসন প্রত্যাশী। সময় সুযোগ বুঝে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিতেই এই প্রতীক্ষা। প্রাণের ঝুঁকি আছে জেনেও ভয়াবহ এই পথ বেছে নিয়েছেন তারা। ইউরোপে দিন দিন তীব্র হচ্ছে শরণার্থী সংকট। উন্নত জীবনের প্রত্যাশায় মৃত্যুর ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছেন মধ্যপ্রাচ্য, এশিয়া থেকে আসা এসব অভিবাসী। সম্প্রতি ইংলিশ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশী মৃত্যু হওয়ায় নতুন করে বিরোধে জড়িয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। শরণার্থী সংকটের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে দুই পক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা চিঠিতে অভিবাসন প্রত্যাশীদের ফেরত নিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সরাসরি আলোচনার বদলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দেয়া লন্ডনের নিন্দা জানিয়েছে প্যারিস। অবৈধ অভিবাসীদের ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। প্রাণের ঝুঁকি নিয়ে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে, আমরা তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি, কিন্তু তাদের কেউই ফ্রান্সে আশ্রয় নিতে চায় না। এই সংকট সমাধান করা ফ্রান্সের একার পক্ষে সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের সব দেশকেই এগিয়ে আসতে হবে। যুক্তরাজ্যকেও মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংকট মোকাবিলায় ফ্রান্স ও যুক্তরাজ্যকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মুখপাত্র উইলিয়াম সল্টমার্শ। তাছাড়া মানব পাচারকারীদের দমন করতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করেন তিনি। বিবিসি মতে 2021 সালে ইংলিশ চ্যানেল অতিক্রমকারীর সংখ্যা বেড়ে 25,776 জনে দাঁড়িয়েছে। 2020 সালে এই সংখ্যা ছিল 8,461 জন। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যে প্রবল ঝড় আরওয়েনের তাণ্ডবে গাছ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে 1 লাখেরও বেশি মানুষ। শুক্রবার রাতে দেশটির কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় প্রায় 160 কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এ সময় ভারী বৃষ্টি ও তুষারপাত হয়। নর্থাম্বারল্যান্ডে তুষারে আটকা পড়ে প্রায় 120টি লরি। শনিবার যুক্তরাজ্য জুড়ে আবারও ঝড়ো বাতাস, তুষারঝড় ও বরফ পড়ার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এক টুইটে যুক্তরাজ্যের বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকার কথা জানায় পুলিশ। তাই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিন দাপটের পর দ্বিতীয় দিনে অসহায় বাংলাদেশ। হাসান আলীর বোলিং তাণ্ডবের পর আবিদ আবদুল্লার ব্যাটিং দৃঢ়তায় চট্টগ্রাম টেস্টে চালকের আসনে পাকিস্তান। তৃতীয় দিনের শুরুতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার লক্ষ্য টাইগারদের। অন্যদিকে সেশন বাই সেশন খেলে নিয়ন্ত্রণ ধরে রাখার পরিকল্পনা পাকিস্তানের। ম্যাচের দৃশ্যপট বদলাতে লাগলো একদিন।
টাইগার বোলারদের নির্বিষ বোলিংয়ে চালকের আসনে পাকিস্তান 185 রানে পিছিয়ে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ অতিথিদের কাছে। একাদশে 4 স্পেশালিস্ট বোলার কতটা যৌক্তিক হয়েছে? পঞ্চম বোলার হিসেবে দায়িত্ব নিয়ে ভাগ্য বদলের চেষ্টাও কাজে আসেনি মুমিনুলের। এমন পরিস্থিতিতে ম্যাচ হাতছাড়া হচ্ছে কিনা? আমরা আরেকটু ভালো ব্যাটিং করতাম তাহলে হয়তো বা স্কোর বোর্ডে আমাদের 400 বা 450 রান থাকতো, তখন গেম সিনারিটা আরেক আলাদা থাকতো, বা আমরা বোলিং এ যদি তাদের 2 উইকেট নিয়ে যেতে পারতাম তাহলে সিনারি আলাদা থাকতো। বাট এখনো খেলা উভয় পক্ষেই আছে, কারণ রান রেটের সংখ্যায় দেখলে রান রেট কিন্তু খুব একটা বাড়তিছে না, কারণ উইকেটটাতে খুব একটা রান কুইক করা ডিফিকাল্ট আর কি। এবাদত রাহিরা তেমন পরীক্ষা নিতে পারেনি পাকিস্তানের। বৈচিত্র্যহীন বোলিংয়ে দ্বিতীয় দিনে হতাশার সঙ্গী হয়েছে টাইগারদের। সাথে তাইজুল মিরাজের স্পিনও কার্যকরী ছিল না। এমন বোলিং লাইন আপ নিয়ে ম্যান ইন গ্রিনদের আটকানো কি সম্ভব? আর সঠিক সময় রিভিউ না নেয়া কেমন নির্বুদ্ধিতা? ইবাদত রাই এরা তো দুজনই টেস্ট বোলার এবং আপনাকে অনেক উপকারও করেছে, হেল্পও করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল মিরাজ নো ডাউট। তো এখানে পুয়ার বোলিং এর তো কোনো কিছু নেই। রিভিউ জিনিসটা টোটালি তাৎক্ষণিক মনে হয়েছে যে বলটা ব্যাটে আগে লেগেছে, যে কারণে আমরা রিভিউ নিইনি। 2 ওপেনারের কল্যাণে দিনটা পাকিস্তানের। কোনো উইকেট না হারানো ইঙ্গিত দিচ্ছে অতিথিদের দাপটে। অভিষিক্ত আব্দুল্লাহ শফিককে ছাপিয়ে আলো নিজের দিকে রেখেছেন আবিদ আলী। সেঞ্চুরি থেকে 7 রান দূরে থাকা এই ব্যাটারের লক্ষ্য তৃতীয় দিন শুরুটা ভালো খেলার। थोड़ा बॉल नीचे भी रहना शुरू हो गया था। फिर আমাদের লক্ষ্য থাকবে তৃতীয় দিনের শুরুটা দারুণ করার। এরপরে 330 রানের লক্ষ্য পার করতে হবে আমাদের। ইনিংস যত বড় করা যায় ম্যাচ আমাদের তত নিয়ন্ত্রণে আসবে। আমাদের পরিকল্পনাই ছিল সকালে দ্রুত উইকেট তুলে নেয়া। সুইং বেশি থাকায় সঠিক জায়গায় বল করেছি। বাংলাদেশি ব্যাটসম্যানরাও ভুল করায় কাজটা আরো সহজ হয়েছে। আবিদ আব্দুল্লাহর সাবলীল ব্যাটিং অশনি সংকেত টাইগারদের জন্য। পরিকল্পনা অনুযায়ী না খেললে ম্যাচে ফেরা কঠিন হবে মুমিনুলের দলের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এদেশের ক্রিকেটের জন্য ঐতিহাসিক একদিন আজ। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণে জিম্বাবুয়েতে চলমান বাছাই পর্ব বাতিল হয়েছে, আর তাতেই মিলল সুখবর। র্যাঙ্কিংয়ের বিচারে এগিয়ে থেকে মূল পর্বে বাংলাদেশ। এমন উচ্ছ্বাসে তো ভাসবেই জাহানারা শারমিনরা। বাংলাদেশ যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগেও 2 বার বাছাই পর্ব খেলেছে টাইগ্রেসরা, কিন্তু মূল পর্বের টিকিট পায়নি। যে স্বপ্ন নিয়ে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম জিম্বাবুয়েতে, সেটা পূরণ হয়েছে। হয়তো সেটা কিছুদিন পরে হতে এটা অনেক আগে হয়ে গিয়েছে, যার জন্য আমরা আরো বেশি আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে অনেক খুশি, আনন্দিত। এটা আসলে বলে বোঝানো যাবে না যে আসলে আমরা কতটা আনন্দিত। আসলে আমাদের অনেক দিনের চেষ্টা এবং অনেক দিনের প্রচেষ্টা, কষ্টের ফল কিন্তু আমাদের এই যে কোয়ালিফাইতে কিছু ভালো করা। এবারের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করছিল নিগার সুলতানার দল। করোনা প্রকোপে এই পর্ব বাতিল না হলেও বিশ্বকাপের মূল আসরে হয়তো জায়গা করে নিত। প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে 3 উইকেটের জয়। টাইগ্রেসদের পরের জয়টি আরও রাজসী। যুক্তরাষ্ট্রকে হারায় 270 রানের বিশাল ব্যবধানে। যে জয়ের পথে নারী ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন শারমিন আক্তার। 322 রানের পাহাড় গড়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ গুটিয়ে দেয় মাত্র 52 রানে। এর পরের ম্যাচে থাইল্যান্ডের কাছে হোঁচট। বৃষ্টি আইনে টাইগ্রেসরা হারে 16 রানে, যার ফলে সুপার 6-এ ওঠা নিয়ে দোলাচল তৈরি হয়। শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা মরা লড়াইয়ে নামতে হতো জাহানারাদের। তবে সেই উৎকণ্ঠায় থাকতে হয়নি। এর আগে এলো সুখবর। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছিল আফ্রিকার দেশগুলোতে। জিম্বাবুয়েতেও পরিস্থিতি খারাপের দিকে, আর তাই বাছাই পর্ব বাতিলের সিদ্ধান্ত নেয় আইসিসি। নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের 5 নম্বরে থেকে বিশ্বকাপের মূল পর্বে চলে যায় বাংলাদেশ। প্রথমবারের মতো আমরা 50 ওভার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছি এবং এই কোয়ালিফাইটা করার পরে কাজটা আসলে সবথেকে ইম্পর্টেন্ট। এবং আশা করি আমাদের যে লোকাল যে কোচিং স্টাফ, তারাও যে এই জায়গাটাতে নিয়ে যেতে পারে, সেটা সবথেকে বড় একটা উদাহরণ আজকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা। তাহলে আমার কোচিং জীবনের একটা সেরা অর্জন হচ্ছে আজকের এই দিনটা। আসলে আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাংলাদেশ উমেন্স ক্রিকেটের জন্য আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ দিন। র্যাঙ্কিং বিচারে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানও মূল আসরে খেলবে। বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী বছর মার্চ ও এপ্রিলে নিউজিল্যান্ডে হবে 10 দলের নারী বিশ্বকাপ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কানপুর টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে ভারত 9 উইকেট হাতে নিয়ে 63 রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
তৃতীয় দিনের শুরুটা অসাধারণ হলেও শেষটা রাঙাতে পারেনি নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে 151 রান তোলার পর অক্ষর প্যাটেলের অনবদ্য বোলিংয়ে 296 রানে গুটিয়ে যায় ল্যাথম উইলিয়ামসনদের ইনিংস। 62 রানে 5 উইকেট নেন এই স্পিনার। জবাবে ভালো শুরু করতে পারেনি ভারতও। জেমিসনের বলে মাত্র 1 রানে সাজঘরে ফেরেন শুভমান গিল। 1 উইকেটে 14 রান নিয়ে দিন শেষ করে ভারত। জাভির অধীনে লা লিগায় টানা দ্বিতীয় জয় বার্সেলোনা। রোমাঞ্চকর ম্যাচে ভিয়ারিয়ালকে 3-1 গোলে হারিয়েছে কাতালানরা। চলতি আসরে নিজেদের 14তম ম্যাচে এসে প্রতিপক্ষের মাঠে প্রথম জয় দেখা পেল বার্সা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে লুগানাদের এগিয়ে দেন ডি ইয়ং। 76 মিনিটে স্যামুয়েলের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। শেষ থেকে প্রতিপক্ষ ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে গোল করে দলকে আবারও এগিয়ে দেয় ডিপাই। আর যোগ করার সময় সফল পেনাল্টি কিকে ব্যবধান বাড়ান কুতিনিও। টানা 2 জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলে বার্সার অবস্থান পরিবর্তন হয়নি, রয়েছে 7 নম্বরে। আমি যদি সামনেও জিততে থাকি তবে তা সৌভাগ্য বলা যাবে না। ভিয়ারিয়ালের বিপক্ষে যেভাবে নিয়ন্ত্রণ নিয়ে ডিপাই গোল করেছে তা আমার কাজের ফল। গেল ম্যাচে আমরা এর চেয়েও ভালো খেলেছি, কিন্তু জিততে পারিনি। যখন ভালো খেলবো না তখনও জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা বার্সেলোনা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।